Dear student, welcome to my online class. I hope you are well. I am also well. In my previous class, I discussed about infinitive phrase, present participle phrase, and past participle phrase as post modifier. Today, I will discuss about some post modifier. At first, I will discuss about appositive as post modifier. Appositive as post modifier. Appositive as post modifier. A অ্যাপোজিটিভ শব্দের অর্থ যখন দুটো নাউন পাশাপাশি অবস্থান করে একই জাতীয় ব্যক্তি বা বস্তুকে বোঝায় তখন দ্বিতীয় নাউনটি প্রথম নাউনটির অ্যাপোজিটিভ বা কেস ইন অ্যাপোজিশন বলে এবং দ্বিতীয় নাউনটি প্রথম নাউনটি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। আমরা উদাহরণ স্বরূপ একটু আলোচনা করি। যেমন মিস্টার রহিম Mr. Rohim, the principal of our college is a good person. এখানে মিস্টার রহিমের পরে একটা কমা, the principal of our college is a good person. এখানে মিস্টার রহিম সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে the principal of our college, এটা একটা নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজ সম্পর্কে একটি অতিরিক্ত তথ্য দিচ্ছে, এটাকে আমরা বলবো অ্যাপোজিটিভ। এটা সবসময় এই নাউনের পরে বসে নাউনকে মডিফাই করে। এটা বাক্যের প্রথমে হতে পারে, বাক্যের পরে হতে পারে। আমরা আরেকটা উদাহরণ দিয়ে লিখি। We invited Raju, a good singer in our village. এই রাজুর পরে a good singer in our village, এই রাজু সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এই নাউন ফ্রেজটি। এটা হচ্ছে নাউন ফ্রেজ, এটাকে বলা হবে এই নাউনের অ্যাপোজিটিভ। এটা সাবজেক্টের অর্থাৎ বাক্যের প্রথমে হতে পারে, বাক্যের পরে হতে পারে। যেমন আরেকটা দেখি, বাবর Babur, Emperor of Delhi, was a pious-man. বাবর Emperor of Delhi was a pious-man, এখানে কমা দিয়ে Emperor of Delhi, বাবর সম্পর্কে আরো একটি অতিরিক্ত তথ্য দিচ্ছে, তিনি দিল্লির সম্রাট ছিলেন। ঠিক পরীক্ষা ঠিক এইভাবে আসবে। যেমন মিস্টার রহিম, দ্য প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ, ইজ এ গুড পারসন। We invited Raju, a good singer in our village. Babur, Emperor of Delhi, was a pious man. তোমাদের পরীক্ষার সময় আসবে ঠিক এইভাবে। এটা হচ্ছে দ্বিতীয় পত্রের 9 নম্বর দাগ। গতদিন ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম ঠিক এইভাবে আসতে পারে। মিস্টার রহিম, এখানে একটা গ্যাপ থাকবে, এখানে থাকবে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার, এখানে গ্যাপ, এখানে লেখা থাকবে অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার, এখানে নিচে লেখা থাকবে অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। আমরা এখানে বাক্যের ধরন অনুযায়ী আমরা আমাদের মাথা খাটিয়ে ঠিক উত্তরটা সঠিকভাবে লেখার চেষ্টা করব। মিস্টার রহিম ড্যাশ ইজ এ গুড পারসন, আমরা এখানে এভাবে লিখতে পারি। দ্য প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ, এটা নাও লিখতে পারি। দ্য হেডমাস্টার অফ আওয়ার হাই স্কুল, মিস্টার রহিম দ্য চেয়ারম্যান অফ আওয়ার ভিলেজ,
এইভাবে লিখতে পারি। অর্থাৎ আমরা এখানে অর্থবহ উই ইনভাইটেড রাজু এ গুড সিঙ্গার ইন আওয়ার ভিলেজ না লিখে আমরা এখানে লিখতে পারি যে এ গুড ফুটবলার ইন আওয়ার লোকালিটি বা এ গুড ক্রিকেটার ইন আওয়ার কান্ট্রি। ঠিক এইভাবে আমরা এখানে কমা দিয়ে আর একটা নাউন ফ্রেজ আমরা এখানে লিখতে পারি যে শব্দটি বা বাক্যটি অর্থাৎ এখানে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে। ঠিক এই ধরনের একটা বাক্য আমরা সেখানে লিখতে পারি। যেমন এটা যদি আমরা একটু বিস্তারিত আলোচনা করি, অনেক সময় এরকম হতে পারে যে এই নিয়মটা একটু অসঙ্গতিপূর্ণ মনে হতে পারে, কিন্তু এই বাক্যটা কোথা থেকে আসলো যদি আমরা একটু বিস্তারিত লিখি, এটা সাধারণত একটা কমপ্লেক্স সেন্টেন্স। সেই কমপ্লেক্স সেন্টেন্স থেকে সরাসরি সিম্পল করা হয় কিভাবে, একটু যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্সটা থেকে সিম্পল কিভাবে হয় যদি আমরা একটু আলোচনা করি, তাহলে এই বাক্যটি আরো লিখতে তোমাদের কাছে আরো সহজ হবে। যেমন আমি বাক্যটি লিখি এখন, মিস্টার রহিম, রহিম এখানে রিলেটিভ প্রোনাউন যুক্ত বাক্য, হু ইজ দ্য প্রিন্সিপাল অফ আওয়ার, Mr. Rahim, who is the principal of our college, is a good person. এখানে রিলেটিভ প্রোনাউন যুক্ত বাক্য, হু ইজ দি প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ। অর্থাৎ মিস্টার রহিম সম্পর্কে এখানে অতিরিক্ত তথ্য হচ্ছে রিলেটিভ প্রোনাউন যুক্ত একটি বাক্য। অর্থাৎ এই বাক্যের গঠনটা যদি ঠিক এরকম হয়, রিলেটিভ প্রোনাউন প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস নাউন কমপ্লিমেন্ট। অর্থাৎ আমরা ভার্ব আলোচনার সময় আমরা প্রিন্সিপাল ভার্ব যখন আলোচনা করেছিলাম সে সময় আমরা লিঙ্কিং ভার্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। এম ইজ আর সাধারণত সাবজেক্টের পরে যদি কোনো কমপ্লিমেন্ট থাকে, অর্থাৎ এই সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত দোষ গুণ বোঝাচ্ছে এমন একটা কোনো কিছু থাকে, সেই কমপ্লিমেন্ট সাথে সংযোগকারী যে ভার্বটা সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তা আমরা জানি এম ইজ আর ওয়াজ আর এটা লিঙ্কিং ভার্ব এবং রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ এই মিস্টার রহিম সম্পর্কে কিন্তু এই রিলেটিভ প্রোনাউনটা বসছে, অর্থাৎ হুটাকে আমরা মিস্টার রহিম ধরতে পারি। সেই অনুযায়ী যদি আমরা ধরি মিস্টার রহিম ইজ দ্য প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ, ঠিক এরকম ধরনের একটা বাক্য যদি থাকে আমাদের, তাহলে এটাকে সিম্পল করার নিয়ম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আমরা জানি রিলেটিভ প্রোনাউন দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স হয়, এটা একটা সাবঅর্ডিনেট ক্লাস, তাহলে কনজাংশন সাবঅর্ডিনেট কনজাংশন, এটা যদি আমরা রেখে দিই বাক্যে তাহলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স থেকে যাবে। এটা আমরা হুটা উঠিয়ে দেবো, সেই সাথে আমাদের এখানে লিঙ্কিং ভার্বটা উঠিয়ে দিয়ে সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে অবশ্যই এখানে একটা কমা দিতে হবে। তাহলে মিস্টার রহিম দ্য প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ ইজ এ গুড পারসন। ঠিক এইভাবে এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্স এইভাবে আমাদের সিম্পল হয়, কিন্তু যখন আমরা এটা মডিফায়ার হিসেবে লিখবো তখন কিন্তু আমাদের বাক্যটা এইভাবে থাকবে, মিস্টার রহিম এখানে গ্যাপ দেওয়া থাকবে, ইজ এ গুড পারসন, এখানে থাকবে অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। ঠিক আমরা অর্থবহ এখানে লিখবো। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সটা এইভাবে আসলে সিম্পল হয়, কিন্তু আমাদের এখানে 9 জায়গায় আমাদের যখন এখানে এইভাবে গ্যাপ দেওয়া থাকবে তখন আমাদের এই নাউন সম্পর্কে অতিরিক্ত একটি নাউন ফ্রেজ আমাদের লিখতে হবে। কিন্তু আসলে কিভাবে আসলো যদি আমরা বিস্তারিত আলোচনা করি তাহলে ওটা কমপ্লেক্স সেন্টেন্স থেকে ঠিক এইভাবে সিম্পল হলো। এরকম হতে পারে যেমন the Sundarbans which is a the Sundarban which is a mangrove forest is a world site। ঠিক এরকম কমপ্লেক্স সেন্টেন্স, দ্য সুন্দরবন হুইচ ইজ এ ম্যানগ্রোভ ফরেস্ট ইজ এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে ঠিক রিলেটিভ প্রোনাউন যুক্ত একটি বাক্য, এখান থেকে আরো অতিরিক্ত তথ্য দিচ্ছে। ঠিক এই যে বাক্যটা, এটাকে সিম্পল করার নিয়ম হচ্ছে আমরা হুইচটা উঠিয়ে দেবো, ইজটা লিঙ্কিং ভার্বটা উঠিয়ে দেবো। তাহলে এটা সিম্পল করার নিয়ম হচ্ছে দ্য সুন্দরবন, এখানে একটা অবশ্যই একটা কমা দিতে হবে, না হলে ভুল হয়ে যাবে। দ্য সুন্দরবন এ ম্যানগ্রোভ ফরেস্ট ইজ এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা হচ্ছে ট্রান্সফরমেশন সেন্টেন্সের নিয়ম। কিন্তু আমরা যখন 9 দাগে লিখবো মডিফায়ার হিসেবে যখন লিখবো তখন ঠিক আমাদের বাক্যটা থাকবে ঠিক এইভাবে, দ্য সুন্দরবন এইভাবে একটা
দাগ দেওয়া থাকবে, এখানে একটা অবশ্যই তখন কমা দেওয়াই থাকবে এবং নিচে লেখা থাকবে অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। আমরা লিখবো দ্য সুন্দরবন এ ম্যানগ্রোভ ফরেস্ট ইজ এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আমরা জানি সুন্দরবন একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং সেটা একটা ম্যানগ্রোভ বন। তাহলে অ্যাপোজিটিভটা ঠিক এইভাবে বাক্যে আমাদের ব্যবহৃত হবে। দ্বিতীয়ত হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। আমরা জানি সাধারণত অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে, আমরা সাধারণত এটাই জানি। কিছু কিছু ক্ষেত্রে আমাদের অ্যাডজেক্টিভ নাউনের পরে বসেও নাউনকে মডিফাই করতে পারে। কিভাবে ব্যবহৃত হয় আমরা সেটা দেখি। যেমন all the members present all the members present in the meeting were against the proposal. All the members present in the meeting were against the proposal. অর্থাৎ সকল সদস্যগণ যারা মিটিংয়ে উপস্থিত ছিলেন তারা এই প্রপোজালের বিপক্ষে। এখানে এই যে প্রেজেন্ট, এটা একটা অ্যাডজেক্টিভ, এই মেম্বার্সের পরে বসে এই মেম্বারটাকে মডিফাই করছে। সুতরাং এই অ্যাডজেক্টিভটা নাউনের আগে নেই, এই অ্যাডজেক্টিভটা নাউনের পরে। সুতরাং এখানে অ্যাডজেক্টিভটা পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা আরেকটা বাক্য দেখি। I didn't find anything wrong in the papers. I didn't find anything wrong in the papers. এখানে যে রং অর্থাৎ আমি এই কাগজে তেমন কোনো ভুল দেখতে পাইনি। তাহলে I did not find anything wrong, এই রং অ্যাডজেক্টিভটি এই এনিথিং এর পরে বসে এনিথিংকে মডিফাই করেছে, অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভটা অ্যাজ পোস্ট মডিফাই হিসেবে ব্যবহৃত হয়েছে। ঠিক এইভাবে বাক্যে ব্যবহৃত হতে পারে। অনেক সময় দেখা যায় যে রিলেটিভ ক্লজ সাধারণত নাউনের পরে বসে নাউন পোস্ট মডিফাই হিসেবে ব্যবহৃত হতে পারে, অর্থাৎ রিলেটিভ ক্লজ অ্যাজ পোস্ট মডিফায়ার। বাক্যটা আমরা একটু দেখি। যেমন the boy who lost the pen was poor. The boy who lost the pen was poor. Who lost the pen এই রিলেটিভ ক্লজটি the boy পরে বসে বয়কে মডিফাই করেছে, এটা রিলেটিভ ক্লজ অ্যাজ পোস্ট মডিফায়ার। এরকম হতে পারে, অনেক সময় এরকম হতে পারে। I bought a pen which was red. আমি একটি পেন কিনেছিলাম যেটি ছিল লাল। which was red এই রিলেটিভ ক্লজটি নাউনের পরে বসে নাউনকে মডিফাই করেছে, অর্থাৎ রিলেটিভ ক্লজ অ্যাজ পোস্ট মডিফায়ার হিসেবে তোমাদের পরীক্ষায় ঠিক এইভাবে বসতে পারে। I bought a pen এইভাবে বসতে পারে, নিচে লেখা থাকতে পারে রিলেটিভ ক্লজ অ্যাজ পোস্ট মডিফায়ার। এখানে বাক্যটা এভাবে থাকতে পারে দি বয় ড্যাশ ওয়াজ পোর, এটা রিলেটিভ ক্লজ অ্যাজ পোস্ট মডিফায়ার। যদি ব্যক্তিকে বোঝায় তাহলে আমরা হু দিয়ে লিখবো, অর্থাৎ যদি কোনো বস্তু বোঝায় তাহলে আমরা হুইচ দিয়ে একটা রিলেটিভ ক্লজ এই বাক্যের সঙ্গতিপূর্ণ একটি বাক্য আমরা এখানে লিখে দেবো। এবং খেয়াল করবো যে এই পাশে যে সেন্টেন্স আছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে পাস্ট, তাহলে আমাদের বাক্যটা অবশ্যই যেন পাস্ট ফর্মে হয়, প্রেজেন্ট ফর্মে যেন না হয়। স্টুডেন্ট আজ এই পর্যন্ত, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।